এই আইসিটি ক্লাস জুড়ে তোমার সাথে বরাবরের মতো আমি আছি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখি বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিত। বাই দ্য ওয়ে, এই ক্লাসটার মধ্যে কিন্তু আমরা সবগুলো চ্যাপ্টারই কম বেশি আলোচনা করার চেষ্টা করব এবং এই সবগুলো চ্যাপ্টারের পূর্ববর্তী বছরসমূহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলোও আলোচনা করব। কারণ আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম হাতে গোনা কিছু বিশ্ববিদ্যালয় পূর্ববর্তী বছরসমূহ থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি রিপিট করে। এবং পূর্ববর্তী প্রশ্ন তুমি যদি পড়তে পারো তাহলে দেখবা তোমার কমনের নিশ্চয়তা কিংবা ওই রিলেটেড প্রশ্ন খুব বেশি পরিমাণ কিন্তু চলেই আসে, কমনের নিশ্চয়তা অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে, আসো দেখি প্রথম অধ্যায়ে কি কি আমরা এমসিকিউ পাচ্ছি। প্রথম এমসিকিউটা কি, কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত? শিল্প বিপ্লব কি ভাই? শিল্প বিপ্লব হচ্ছে যখন আমার ইন্ডাস্ট্রিয়ালাইজ জিনিসপত্র শুরু হয়, অর্থাৎ তুমি যখন যন্ত্রের আবিষ্কার শুরু হয়, যন্ত্রের মাধ্যমে উৎপাদন কার্যক্রম শুরু করো। চতুর্থ মানে থার্ড জেনারেশন পর্যন্ত যে বিপ্লবটা ছিল সেটা হচ্ছে যন্ত্র নির্ভরই মূলত। চতুর্থ বা ফোর্থ জেনারেশন যে বিপ্লবটা হয় শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লব হচ্ছে তোমার যখন প্রযুক্তির ব্যবহার বা আইসিটি এর ব্যবহার অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, প্রথমটা দেখি কি। প্রথমটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এআই বলতে আমরা কি বুঝি ভাই? এআই বলতে বুঝি আমরা চ্যাট জিপিটি, এআই বলতে বুঝি ডিপসিক, কয়দিন আগে কিন্তু বেরিয়েছে, এই রিসেন্টলি বেরিয়েছে। তারপর জেমিনাই, তারপর হচ্ছে কি এরকম মনে করো অ্যাপল ইন্টেলিজেন্স, স্যামসাং এর বিক্সবি কিংবা গুগল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি। এই যে এআই গুলো আছে সেই এআই গুলোকে আমরা বুঝি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা কিন্তু একদম রিসেন্ট ঘটনা, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের একটা ফলাফল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এইটা। কিন্তু অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে, এবং আমি প্রিটি শিওর তোমরাও এইরকম একটা ভুল করতে নিবা যদি না তোমরা এই ক্লাসটা করতা, সেটা কি ভাই? সেটা হচ্ছে যে প্রথম এমসিকিউ সঠিক মানে লাগা বৃত্ত ভরাট। না, এই কাজ করা যাবে না। তোমার চারটা অপশনই পড়া লাগবে যদি তুমি পরীক্ষার মধ্যে বুঝতে পারো বা মানে ভালো রেজাল্ট করতে চাও। দ্বিতীয় অপশন কি, লেজার প্রিন্টিং। লেজার প্রিন্টিং জিনিসটা কি? লেজার প্রিন্টিং হচ্ছে বেসিক্যালি প্রিন্টিং যেটা হচ্ছে ফটোকপি বা নর্মাল প্রিন্টিং না, যেটা হচ্ছে ঝকঝকে ফকফকে প্রিন্টিং। এবং এই প্রিন্টিংও কিন্তু একদম রিসেন্টলি শুরু হয়েছে, অর্থাৎ 2020-এর আগে বা 2019-এর আগে এই প্রিন্টিংটা ছিল না। অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের একটা অংশ হিসেবে কিন্তু এই লেজার প্রিন্টিংটাও আছে। তাহলে সঠিক উত্তর কি 1 এবং 2, অর্থাৎ ক এবং খ হচ্ছে আমার সঠিক উত্তর এই ক্ষেত্রে। ঠিক আছে, ক এবং খ হচ্ছে সঠিক উত্তর। এই যে দেখো প্রত্যেকটা স্লাইডের পরের স্লাইডে কিন্তু আমরা সঠিক উত্তর পাবো, এই কথাটা তোমাদেরকে আমি এখন জানায় দিলাম। তারপরে হচ্ছে আমরা যখন যাব তখন দেখো। ওকে, এরপর কোনটি নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম? ভাই নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম কি? যেখানে হচ্ছে তোমার বুদ্ধিমত্তাকে সবচেয়ে বেশি কাজে লাগানো হয়। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো তো তোমার ফোনটা যে রান করতেছে, যে ফোনের মাধ্যমে তুমি আমার এই ক্লাসটা হয়তো দেখতেছো, কিংবা তুমি যে ল্যাপটপের মাধ্যমে এই ক্লাসটা দেখতেছো, সেই ল্যাপটপের মস্তিষ্ক কোনটা? ল্যাপটপের মস্তিষ্ক হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ। বাই দ্য ওয়ে, আইসিটির মধ্যে কিন্তু তোমার সবচেয়ে বেশি জানা থাকা জরুরি হচ্ছে এই পূর্ণরূপগুলা, একদম কমন কমন পূর্ণরূপগুলা কিন্তু সব তোমার জানা থাকা জরুরি। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তোমার মূলত তৈরি হয় হচ্ছে সেমিকন্ডাক্টরের দ্বারা। কিসের দ্বারা? সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের কাজ কি ভাই? সেমিকন্ডাক্টরের কাজ হচ্ছে খুবই ক্ষুদ্র, যেটা হচ্ছে মনে করো আমি একটা হিসাব বলি তোমাকে, 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 মিটারের 10⁻⁹ যে সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে 1 ন্যানোমিটার বলি আমরা একে। এই 1 ন্যানোমিটার অর্থাৎ 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ যে জায়গাগুলো আছে সেই পরিমাণ জায়গা দিয়ে অসংখ্য তোমার ন্যানোমিটার যোগ করে আমরা একটা সিপিইউ পাই, যেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এবং সেটা তোমার কম্পিউটারের জন্য বলো, তোমার হাতে থাকা ফোনের জন্য বলো, কিংবা আমার এই স্মার্ট ওয়াচের জন্য বলো, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে এই সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়। তাইলে আমার যখন নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম আসবে, যখন আমাকে তোমার জ্ঞান প্রয়োগ করা লাগবে, যেখানে হচ্ছে আমার সব তথ্য প্রসেস হবে, সেই জায়গাটার তোমার ব্যবহারটা কোন কি? ব্যবহারটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর। এবং সেমিকন্ডাক্টরে কি ব্যবহার করা হয়ে থাকে? সেমিকন্ডাক্টরে ব্যবহার করা হয়ে থাকে ন্যানো টেকনোলজি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ন্যানো টেকনোলজি। তারপর আমরা বাকি অপশনগুলো পড়ি। টেলিকনফারেন্সিং অবশ্যই না, প্রোটিওমিক্স না, ডেনড্রাল না। তাহলে আমার প্রাসঙ্গিক ছিল এ এবং ডি, কিন্তু এ যেহেতু উত্তর না তাহলে ডি হচ্ছে আমার উত্তর। বাই দ্য ওয়ে, আইসিটির ক্ষেত্রে আরেকটা কথা বলি, অনেক ক্ষেত্রে এখানে তোমাকে বাদ দিয়ে অর্থাৎ অপশন এলিমিনেশন প্রসেসে গিয়ে উত্তর বের করা লাগতে পারে, আমরা সামনে দেখবো এরকম কিছু। ঠিক আছে, এরপর এই যে সঠিক উত্তর ন্যানো টেকনোলজি। এরপর
অন্যের লেখা বা গবেষণালব্ধ ফলাফল নিজের বলে চালিয়ে দেয়া। হ্যাঁ, নিজের বলে চালিয়ে দেয়া কোন ধরনের অপরাধ? অন্যের গবেষণালব্ধ ফলাফল নিজের বলে চালিয়ে দেয়া হচ্ছে কি বলতো? সফটওয়্যার পাইরেসি? না। এটা কি তোমার প্লেজারিজম? হ্যাঁ। তাহলে এই যে উত্তর কি? প্লেজারিজম, আমরা জানি। তাহলে সঠিক উত্তর প্লেজারিজম। এটা একটু ব্যাখ্যা দিই এখন। যখন তোমার কোনো লেখা বা গবেষণালব্ধ ফলাফল যেটা হচ্ছে আমার ডকুমেন্ট আকারে আসে কিংবা আমরা রিটেন কোনো ফরম্যাটে পাই, সেটাকে আমরা বলতেছি প্লেজারিজম। তাহলে এটা কি আমার শুধুমাত্র রিটেন ফরম্যাট? হ্যাঁ, শুধুমাত্র রিটেন ফরম্যাট। কিন্তু ভাই তাহলে উত্তর কেন আমার সফটওয়্যার পাইরেসি হইল না বলেন তো? কারণ সফটওয়্যার পাইরেসি বা বিশেষ করে সফটওয়্যার বাদ দিলাম, আমরা সফটওয়্যারটা বাদ দিলাম। আমরা যখন পাইরেসি আনি তখন সেটা হচ্ছে শুধুমাত্র ডিজিটাল কন্টেন্টের জন্য হয়। ডিজিটাল কন্টেন্ট কি ভাই? ডিজিটাল কন্টেন্ট হচ্ছে তোমার, তুমি যে মুভি দেখো, সিরিজ দেখো, কিংবা হচ্ছে তোমার ব্রেকিং ব্যাড, গেম অফ থ্রোনস, কিংবা তুমি যে গেমসগুলো নামাও, গানগুলা নামাও, এই বিষয়গুলো তুমি যখন নামায় অন্যের কাছে সেল দাও সেই কোম্পানির অনুমতি ব্যতীত, কিংবা নিজে ব্যবহার করো, সেটাকে আমরা বলতেছি পাইরেসি। এবং সফটওয়্যারে যেহেতু একটা ডিজিটাল কন্টেন্ট, তাই এটা হচ্ছে কি পাইরেসির মধ্যে পড়ে। কিন্তু আমার প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে শুধুমাত্র গবেষণালব্ধ ফলাফল কিংবা লেখা, অর্থাৎ রিটেন কন্টেন্ট। রিটেন কন্টেন্ট হলে কি? প্লেজারিজম। ওকে, এই প্লেজারিজম থেকে বাঁচার জন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কপিরাইট। হ্যাঁ, কপিরাইট কি? কপিরাইট হচ্ছে তোমার সেই আইন যেটা তোমাকে নিশ্চয়তা দেয় যে না, এই জিনিস অন্য কেউ নকল করতে পারবে না, অন্য কেউ বাজারজাতকরণ করতে পারবে না তোমার অনুমতি ব্যতীত কিংবা তোমাকে একটা পার্সেন্টেজ দেওয়া ব্যতীত। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ বইয়ের মধ্যে তুমি একদম লাস্ট পেজে কিংবা হচ্ছে শুরুর 2-3 পেজের মধ্যে দেখবা একটা কপিরাইট আইনের একটা পৃষ্ঠায় দেয়া আছে যে এটা আপনি বাজারজাত করতে পারবেন না, যদি করেন আপনার নামে মামলা করা হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে প্লেজারিজম। এরপর আমরা দেখি সঠিক উত্তর প্লেজারিজম। রোবটের অ্যাকচুয়েট লেখা আছে, অ্যাকচুয়েটর হবে এটা। রোবটের অ্যাকচুয়েটরকে আমরা তুলনা করতে পারি কিসের সাথে? রোবটের অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের হাত পা। হ্যাঁ, অর্থাৎ এই ক্ষেত্রে হাত পাটা কি? এই ক্ষেত্রে হাত পা হচ্ছে এই যে হাত পায়ের পেশি। সঠিক উত্তর হচ্ছে হাত পায়ের পেশি। এখন তুমি বলো যে ভাই বাকি অপশনগুলো কি? দৃশ্যমান চোখ, রোবটের যখন চোখ আসে তখন সেটাকে আমরা বলতেছি ক্যামেরা। একদম সোজা উত্তর হচ্ছে ক্যামেরা। তোমার ফোনের ক্যামেরা কি? তোমার ফোন যদি একটা রোবট হয়, তোমার ফোনের চোখ হচ্ছে তোমার ফোনের ক্যামেরা, সামনের ক্যামেরা, পিছের ক্যামেরা। হয়তো আমি 4টা ক্যামেরা লাগাই দিলাম, সে একটা 360 ডিগ্রি ভিউ নিল। হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি রোবটের চোখ। মস্তিষ্কের স্মৃতি, রোবটের মস্তিষ্কের স্মৃতি হচ্ছে তার মেমোরি। আমরা বলি না যে ভাই আমার ফোনে তো 128 জিবি স্টোরেজ আছে, আমার ফোনে তো 256 জিবি স্টোরেজ আছে, আমার ল্যাপটপে 512 জিবি স্টোরেজ, হ্যাঁ 1024 জিবি স্টোরেজ। এই স্টোরেজগুলো কি? এই স্টোরেজগুলো হচ্ছে তোমার মস্তিষ্কের স্মৃতি। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাই রোবটের শুধু মস্তিষ্ক কোনটা? রোবটের মস্তিষ্ক হচ্ছে রোবটের সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা ব্যবহার করে কি? এগেইন আগের এমসিকিউ, ন্যানো টেকনোলজি। ওকে, তাহলে সঠিক উত্তর হাত পায়ের পেশি, যেটা আমরা পাই। এরপর জীববিজ্ঞানে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়? মার্ক দ্যাট আউট। জীববিজ্ঞান, আমি একটু জীববিজ্ঞানটা মার্ক করে দিলাম। কারণ কি? জীববিজ্ঞান বা বায়োলজি হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে তোমরা যে তথ্যগুলো পাই, কথার কথা যে আমার ব্লাড স্যাম্পল নিল, আমি হাসপাতালে গেলাম, একটা মনে করি ইবনে সিনা হাসপাতালে গেলাম, ইবনে সিনা হাসপাতালে যাওয়ার পর তারা আমার একটা ব্লাড স্যাম্পল নিল, ব্লাড স্যাম্পল দিয়ে মনে করো তারা বিশাল রিডিং পাইলো যে আমার ব্লাডে এই আছে, আমার ব্লাডে ওই আছে, আমার ব্লাডে রেড ব্লাড সেলের সংখ্যা কম, আমার ব্লাডে হোয়াইট ব্লাড সেলের সংখ্যা বেশি, এরকম বিশাল রিডিং পাইলো। তারা কি করলো? তারা এরকম কিন্তু আমার মতো 1000 রোগীর স্যাম্পল নিল। 1000 রোগীর স্যাম্পলকে তারা গুলায় ফেলতে পারে না, সেই জন্য তারা একটা সফটওয়্যার নিল। এই সফটওয়্যারটা হচ্ছে এই যে তোমার জীব সম্পর্কে বা আমার সম্পর্কে, আমি আমার উদাহরণ দিচ্ছি, আমার সম্পর্কে যে ডেটাটা পাইলো সেটাকে আমার নামে আমার তালিকাভুক্ত করে সাজাইলো। তেমনইভাবে এরকম আরও 1000 জনের ইনফরমেশন 1000 তালিকাভুক্ত করলো, এবং যাতে তারা শুধুমাত্র আমার নাম কিংবা আমার ফোন নাম্বারটা সার্চ দিলেই সেই তালিকাটা পাইতে পারে। অর্থাৎ জীবের, এটা আমি শুধু রক্ত নেওয়ার উদাহরণ দিচ্ছি, এছাড়া মনে করো আমার ডিএনএর উদাহরণ আছে, আমার মনে করো হাড্ডি কিরকম, আমার বাদ দাও মনে করো অ্যামিবার হাড্ডি, আমার কি অ্যামিবার তো হাড্ডি নেই, অ্যামিবার কোষের ধরন কি, বা হচ্ছে মনে করো ওই নীল তিমির কোষের ধরন কি, এরকম জীববিজ্ঞানে যতগুলা আছে, প্রাণী আছে, সকল প্রাণীর সকল তথ্য তুমি যখন একটা সফটওয়্যারের মাধ্যমে সেটাকে ডেটা আকারে তালিকাভুক্ত করবা,
কিংবা হচ্ছে তালিকাভুক্ত করে সাজিয়ে তোলার পর সেটাকে বিস্তারিত মানে বিশ্লেষণ করবা, সেটা নিয়ে গবেষণা করবা। এই যে প্রক্রিয়াটা আছে, অর্থাৎ সেই ডেটাকে সাজানো বা বিন্যস্ত করা, সেই বিন্যস্ত করার প্রক্রিয়াটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এগেইন ইনফরমেশন থেকে আসছে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। ইনফরমেশন, ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। ইনফরমেশন, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। এই তথ্য থেকে আসছে ইনফরমেটিক্স। অনেকে এই দুইটা অপশন মিলায় ফেলে যে ভাই বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স, এই জিনিসটা আমার যাচ্ছে না। বায়োমেট্রিক্স এইটা কখনো গোলানো যাবে না। বায়োমেট্রিক্স হচ্ছে তোমার একটা ব্যক্তিকে আলাদাভাবে শনাক্তকরণ করা। যেমন মনে করো ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, চোখের রেটিনা হইতে পারে, কিংবা হচ্ছে মনে করো আমার ফেস স্ক্যান হইতে পারে, আমার কণ্ঠস্বর হইতে পারে, আমার কি স্ট্রোক হইতে পারে, আমার ডিএনএ ম্যাচ করা হইতে পারে। এই যে একটা ব্যক্তিকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে শনাক্ত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে বায়োমেট্রিক্স। এবং জীববিজ্ঞানের যে তথ্যগুলো আমরা পাই বা হচ্ছে তোমার জীব সম্পর্কে যে তথ্যগুলো পাই, সেগুলোকে তালিকাভুক্ত করা, সেই ইনফরমেশনকে তালিকাভুক্ত করা, সেই ইনফরমেশনকে সাজানো হচ্ছে আমার বায়ো ইনফরমেটিক্স। ওকে, এরপর সঠিক উত্তর তাহলে বায়ো ইনফরমেটিক্স আমরা পাইলাম। আইএসপি বলতে কি বুঝো? আইএসপি বলতে আমরা সাধারণত বুঝি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তুমি মনে করো এই ক্লাসটা করতেছো একটা ল্যাপটপের সাহায্যে কিংবা একটা ফোনের সাহায্যে। এত বড় ক্লাস ভাই, এরকম একটা ক্লাস তো আমি করি না, আমি এরকম 10, 12, 15, 20টা ক্লাস করতেছি। এই 20টা ক্লাস ভাই করতে আমার তো এত ডেটা সম্ভব না, আমি একটা ওয়াইফাই লাগাই নিচ্ছি, কিংবা আমি যদি নিজের ওয়াইফাই না থাকে বন্ধুর ওয়াইফাইয়ের কাছে গেছি। বা আচ্ছা মনে করি আমার ভাই ওয়াইফাই নেই, আমি ডেটা দিয়ে ক্লাস করি, তো আমার ওয়াইফাই সম্পর্কে ধারণা আছে। ওয়াইফাই লাইন নিতে গেলে তুমি রাস্তার মোড়ে দেখো না, অমুক কোম্পানির ফোন দেন 500 টাকায় 20 MBPS দিতেছে, 10 MBPS দিতেছে, অমুক কোম্পানি তমুক কোম্পানি। এই যে কোম্পানির হিসাবগুলা, এই হিসাবগুলা তোমার যে দেয়, অর্থাৎ ভোক্তা পর্যায়ে যেই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আছে, মনে করো সাবমেরিন কেবলের সাথে তো আর তোমার কাপঝাপ নেই, সেটা আমরা পরে যাব। সাবমেরিন কেবলের সাথে তো আর তোমার ঝামেলা নাই, বা তুমি তো এমন না যে মনে করো ঢাকায় বসা বা দিনাজপুরে বসা তুমি ইন্টারনেট নিতে যাচ্ছ তোমার বাসার মধ্যে, তুমি বঙ্গোপসাগরে থাকা সাবমেরিন কেবলওয়ালাকে ফোন দিবা, ভাই আমার বাসায় তো একটা ইন্টারনেট লাগতো না, এরকম কি করবা? কখনো না। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? তোমার এলাকায় থাকা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির কাছে যাবা, তাকে বলবা আমাকে এই প্যাকেজটা দেন, আমি মাস শেষে আপনাকে এই পরিমাণ টাকা দিচ্ছি। তাহলে আইএসপি কি? আইএসপি বলতে মূলত বোঝায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই যে দেখো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যাদের কাজ হচ্ছে ভোক্তা পর্যায়ে ইন্টারনেট সরবরাহ করা। সঠিক উত্তর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। কোনটি কম্পিউটার ভাইরাস? কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে কম্পিউটারের সেই প্রোগ্রাম যেটা কম্পিউটারে থেকে কম্পিউটারকে নষ্ট করে, কম্পিউটারে থাকা ডেটাকে এনক্রিপ্ট করে ফেলে, এবং সেটাকে ডিক্রিপ্ট করার জন্য বিভিন্ন ধরনের র্যানসম বা টাকা চায়, কিংবা যার মূল উদ্দেশ্য থাকে শুধুমাত্র সিস্টেমের ক্ষতি করা, কিংবা এমন কিছু ভাইরাস আছে যেটা হচ্ছে শুধুমাত্র গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে থাকে এবং ইনফরমেশন পাস করে। এই ক্ষেত্রে পিএইচপি কি? পিএইচপি কি উত্তর হওয়া সম্ভব না, কারণ পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে পিএইচপি কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এসকিউএল কি? এসকিউএল হচ্ছে তোমার একটা ডেটাবেস সফটওয়্যার, যেটা তোমরা চ্যাপ্টার 6-এ পড়ে আসছো। হ্যাঁ, আমি প্রিটি শিওর চ্যাপ্টার 6-এ যা যা পড়ে আসছে সেটা হচ্ছে এসকিউএল। ব্লুরে কি ভাই? ব্লুরে হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে একটা ভিডিও ফাইল বা মুভির সোর্স ফাইল, যেটাকে আমরা বলি একদম মূল ফাইল। তোমরা যখন মুভি দেখতে যাও, হ্যাঁ, সেটাকে মনে করো বিভিন্ন রকমের ফাইল হয়, ওয়েব রিপ, ওয়েব ডিএল, ব্লুরে, কিংবা হচ্ছে তোমার মনে করো ডিভিডি রিপ, এরকম নানান রকমের ফাইল হয়। তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ফাইল বা ক্লিয়ার ফাইলটা হচ্ছে ব্লুরে। তাহলে বাকি থাকে কি ভাই? বাকি থাকে হচ্ছে সিআইএইচ। এই ক্ষেত্রে সিআইএইচ হচ্ছে সঠিক উত্তর, কারণ সিআইএইচ হচ্ছে একটা কম্পিউটার ভাইরাস, যেটা মূলত 1998 সালে উইন্ডোজ কম্পিউটারে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বা উইন্ডোজ কম্পিউটারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বা শক্তিশালী ভাইরাস হিসেবে আঘাত করে, যার কারণে পৃথিবীর লক্ষ লক্ষ কম্পিউটার সেই সময় অচল হয়ে যায়। ওকে, যদিও পরবর্তীতে সেটার অ্যান্টিভাইরাসও চলে আসছিল। এরপর তাহলে সঠিক উত্তর কি? সিআইএইচ। এরপর অনলাইনে মূল্য পরিশোধ করাকে কি বলা হয়? অনলাইনে মূল্য পরিশোধ করাকে অনলাইন পেমেন্ট সিস্টেম বলা হয়। এখন তোমার কনফিউশন লাগবে, লাস্টের দুটা তো জীবনেও হবে না, যে ভাই ইন্টারনেট পেমেন্ট সিস্টেম তো হবেই না, বিকাশ তো হবে না, কারণ বিকাশ বাদেও আমার রকেট, নগদ আরো হাবিজাবি আসেই। তো তোমার কনফিউশন লাগবে বা স্টুডেন্টদের মেইন কনফিউশনটা লাগে হচ্ছে এই দুইটা অপশনের মধ্যে, ভাই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম। অনলাইনে মূল্য পরিশোধ করা কোনটা হবে? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম হচ্ছে যখন তুমি, হ্যাঁ এটাও এক প্রকার অনলাইন পেমেন্ট সিস্টেম, আমি মানতেছি, কিন্তু সরাসরি না, কিন্তু পার্থক্যটা বুঝাই।
মনে করো তুমি বাটা শোরুমে গেছো, কিংবা অ্যাপেক্স শোরুমে গেছো, কিংবা স্বপ্নে গেছো, মিনা বাজারে গেছো, অর্থাৎ তুমি একটা সুপার শপে গেছো। তুমি মনে করো তোমার ইচ্ছা মতো সদাই কিনলা, বাজার কিনলা। তুমি তোমার যে ইন্টারনেট কার্ড আছে বা ব্যাংক কার্ড, ইন্টারনেট কার্ড বলতেছি, ব্যাংক কার্ড আছে, সেই ব্যাংক কার্ড তাকে দিলা, সে স্ক্যান করলো। তুমি কোনো টাকা পয়সা দিলা না, কিন্তু তোমার ব্যাংক থেকে ওই স্বপ্নের ব্যাংকে টাকা কাটে নিয়ে চলে গেল। এই যে টাকা ক্যারি না করেও ডিজিটাল সিস্টেমে যে তুমি পেটা করলা, সেটাকে আমরা বলতেছি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে টাকা চলে যাওয়া। কিন্তু তুমি চিন্তা করলা যে ভাই আজকে একদমই বিরক্ত লাগতেছে খুবই, আজকে স্বপ্নে আমার যাব না, স্বপ্নে যেতে ইচ্ছা করতেছে না, এক কাজ করি চালডাল.com যাই, চালডাল.com গিয়ে বিকাশে পে করে দিয়ে আমার বাসার সামনে দিয়ে যাবে, বা হচ্ছে তোমার কার্ড থেকে পে করে দিয়ে আমার বাসার সামনে দিয়ে যাবে। তুমি যখন তোমার বাসায় বসে অনলাইনে কোনো কিছু অর্ডার দিতেছো এবং অনলাইনে পে করতেছো, সেটাকে আমরা বলি অনলাইন পেমেন্ট সিস্টেম, এবং একই সাথে সেটা ইন্টারনেট পেমেন্ট সিস্টেম বা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমও। কিন্তু ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তুমি যখন কোনো একটা ফিজিক্যাল শপে গিয়ে শপ করো, বা ফিজিক্যাল শপে গিয়ে তোমার কেনাকাটা করো, কিন্তু ফিজিক্যাল শপে গিয়ে কেনাকাটা করলেও তোমার ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, তুমি কোনো টাকা ক্যারি করা ছাড়া, সেটা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। অর্থাৎ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম বি লাইক অনলাইন অফলাইন দোনোটাই, আর অনলাইন পেমেন্ট সিস্টেম হচ্ছে শুধুমাত্র অনলাইন। মনে থাকবে? তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার অনলাইন পেমেন্ট সিস্টেম। এই যে সঠিক উত্তর অনলাইন পেমেন্ট সিস্টেম। এরপর গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড কাকে বলা হয়? মেরুদণ্ড কাকে বলা হয়? গ্লোবাল ভিলেজ কনসেপ্টটা কি সেটা আগে তোমার জানা থাকা জরুরি। আমি জানি মোটামুটি ভাবে সবাই জানো। সেটা হচ্ছে একটা পুরো বিশ্বকে একটা গ্রামের মতো তুলনা করা, পুরো বিশ্বকে একটা গ্রাম হিসেবে দেখা। এই গ্রাম হিসেবে দেখার জন্য মূলত দরকার হয় ইন্টারনেট কানেকশন। কারণ তুমি আমার এই ক্লাসটা দেখতেছো শুধুমাত্র অফলাইনে গিয়ে কোনোদিন ক্লাস দেখতে পারবে না, তুমি আমার ক্লাসটা দেখতেছো অনলাইনে থাকেই। এবং এই যে আমার ক্লাসটা দেখতেছো, তোমার কি মনে হচ্ছে আরে ভাই তাইফ ভাইয়ের ক্লাস তো অলমোস্ট সরাসরি দেখতেছি বলে আমার ফিল হচ্ছে, তাই না? বা হচ্ছে তোমার মনে করো আমেরিকা তোমার একটা বন্ধু থাকে, সেই বন্ধুকে তুমি একটা ভিডিও কল দিলা, আরে মামা কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, তুমি কি বললা, তাহলে তোমার কি ফিল হচ্ছে তুমি সরাসরি কথা বলতেছো। হ্যাঁ, হয়তো ফিজিক্যাল কানেকশনটা নাই বা হচ্ছে সরাসরি কথা বলার মতো শান্তি নাই, কিন্তু রিয়েল টাইমেই মনে হচ্ছে যে ডিভাইসের মধ্য দিয়ে হইলেও তুমি তোমার বন্ধুর সাথে একটা কনস্ট্যান্ট কানেকশনে আসো। এই যে আমি তোমাকে সরাসরি উদাহরণ দিয়ে দিলাম কি আমাদের দুজনের ক্লাসটা। তাহলে আলটিমেটলি কি মূলত দরকার হয় হচ্ছে এই গ্লোবাল ভিলেজের জন্য ইন্টারনেট কানেকশন, এবং এটার মেরুদণ্ড হচ্ছে ইন্টারনেট কানেকশন। একটা এক্সট্রা ইনফরমেশন দিই, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, আমরা কম বেশি সবাই এই বিশ্ববিদ্যালয়টার সাথে পরিচিত। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক এবং হচ্ছে দার্শনিক, উনি হচ্ছেন একজন ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক, একই সাথে একজন দার্শনিক দার্শনিক কে ছিলেন ভাই? মার্শাল ম্যাকলুহান নামের এক ভদ্রলোক, মার্শাল ম্যাকলুহান। এই ভদ্রলোক কি করেন? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের অধ্যাপক এবং একই সাথে একজন দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম এই গ্লোবাল ভিলেজ সম্পর্কে ধারণা দেন। এটা জানা থাকা জরুরি কেন? কারণ হচ্ছে একদম সরাসরি এইটা না আসলেও তোমাকে বলতে পারে তোমার নেক্সট যে ভর্তি পরীক্ষা আছে বা তোমরা যে 24-25 অংশগ্রহণ করবা, সেই ভর্তি পরীক্ষা হয়তো একটা প্রশ্ন আসতে পারে গ্লোবাল ভিলেজের জনক কে ছিলেন, তখন তোমাকে মার্শাল ম্যাকলুহান দাগে আসতে হবে। ওকে, তাহলে সঠিক উত্তর কি? এই জায়গায় আমি কি বলছিলাম? মেরুদণ্ড হচ্ছে ইন্টারনেট কানেকশন। কম্পিউটার না, অফলাইনে তো তুমি কিছু করতে পারবা না। ডেটা না, কানেক্টিভিটি, হ্যাঁ কানেক্টিভিটি আর ইন্টারনেট হচ্ছে সেম কথা, তাহলে কানেক্টিভিটি হচ্ছে আমার উত্তর হবে। ওকে, সঠিক উত্তর কানেক্টিভিটি। সফটওয়্যারও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মনে করো হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, সবই আছে, মেসেঞ্জার আছে, কিন্তু ইন্টারনেট কানেকশন নাই, তুমি তোমার বন্ধুর সাথে রিয়েল লাইফে বা রিয়েল টাইমে কানেক্টেড থাকতে পারবে না, এবং সেই কারণে তোমার গ্লোবাল ভিলেজ বলে মনে হবে না। ওকে, তো সঠিক উত্তর কানেক্টিভিটি বা ইন্টারনেট। তারপর অদ্বিতীয়ভাবে একজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যবহৃত হয় না? প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করবা, হয় না। অনেক সময় অনেক স্টুডেন্ট আমাকে বলে ভাই আমি তো একটা পারা জিনিস ভুল করে আসছি, একটু পরে আমার খেয়াল হয়েছে যে ভাই এটা ইচ্ছা করে ভুল করে আসছি, কোনো সমস্যা হবে? 2টা দাগালে কি ভাই মার্কস দিবে না? ভাই 2টা দাগালেও মার্কস দিবে না, ইচ্ছা করে ভুল করে আসলেও মার্কস দিবে না, বরং 1.25 কাটে নিবে তোমার কাছ থেকে, ঠিক আছে? কথা হচ্ছে হয় না বলছে। এখন তুমি মনে করো অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, আরে চোখের মনি মানে হচ্ছে রেটিনা স্ক্যান, চোখের মনির আরেকটা কি রেটিনা স্ক্যান, ঠিক আছে, রেটিনা স্ক্যান।
আর আঙ্গুলের ছাপ তো ফিঙ্গারপ্রিন্ট আমরা সবাই জানি। মনে হলো যে আরে রেটিনা স্ক্যান, এটি তো অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, লাগা, হ্যাঁ দাগায় দিলা কম মার্ক, তাইলে হবে না, কারণ কি অপশনে বলা হয়েছে হয় না। এই প্রশ্নটা আসলে অনেকটা ইনভ্যালিড প্রশ্ন। এরকম কিছু প্রশ্ন তোমার ভর্তি পরীক্ষার সময় করে যেটা হচ্ছে ইনভ্যালিড বা অবাস্তব, কারণ এই জায়গার মধ্যে 4টা অপশনই কারেক্ট। হ্যাঁ, তবে তবে তুমি কিভাবে বুঝবা ভাই 4টা মানে কারেক্ট হইলেও কি আমি 4টায় দাগাতে পারবো না? 4টা দাগাতে পারবো না, কারণটা বলি। চোখের মনির সাহায্যে একদম অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। অর্থাৎ চোখের মনির সাহায্যে তুমি মনে করো পৃথিবীর প্রত্যেকটা মানুষের যে রেটিনা আছে সেই রেটিনা হচ্ছে তোমার কি আলাদা আলাদা, এবং চোখের রেটিনা স্ক্যান যখন তুমি করো সেটা হচ্ছে তোমার একদম আলাদাভাবে নিপুণভাবে মানুষকে আলাদাভাবে শনাক্ত করতে পারে। আঙ্গুলের ছাপ তেমনইভাবে পৃথিবীর সবার আলাদা, তেমনইভাবে যে ডিএনএ আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এই ডিএনএ হচ্ছে পৃথিবীর সবার আলাদা। তাইলে বাকি থাকে কি ভাই? বাকি থাকে হচ্ছে কণ্ঠস্বর। এখন কণ্ঠস্বর জিনিসটা কি? তুমি তোমার বন্ধুরে ফোন দিলা, বন্ধুরে ফোন দিয়ে তোমার বললা, আরে মামা কি অবস্থা? তোমার বন্ধুর মনে করো নাম্বার সেভ করা নাই, সে কিন্তু তোমাকে চিনতে পারবে তোমার কণ্ঠস্বরের কারণে। বা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্টের মতো কিছু ভয়েস এআই আছে যারা হচ্ছে তোমাকে এই ভয়েসের সাহায্যে চিনতে পারে। ওকে গুগল বলে চিল্লায় উঠলে শুধুমাত্র তোমার ফোনটাই রেসপন্ড করে, আশেপাশের ফোনগুলো কিন্তু রেসপন্ড করে না। অর্থাৎ তোমার ভয়েস অনেকটাই ম্যাটার করে। তবে এরকম হইতে পারে যে দুইজন মানুষের ভয়েস অনেকটাই কাছাকাছি, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে কম অ্যাকুরেট উত্তর হচ্ছে কণ্ঠস্বর। এক্ষেত্রে 4টাই উত্তর, কিন্তু সবচেয়ে কম অ্যাকুরেট হচ্ছে কণ্ঠস্বর। তাই এই কারণে এই ক্ষেত্রে এই উত্তরটা নেওয়া হবে, যদিও প্রশ্নটা ইনভ্যালিড। ঠিক আছে, কণ্ঠস্বর। তথ্য প্রযুক্তিতে প্রক্রিয়াকৃত ডেটাকে কি বলা হয়? তথ্য প্রযুক্তিতে যে প্রক্রিয়াকৃত ডেটা, অর্থাৎ যখন আমার সিপিইউর মধ্য দিয়ে একটা ডেটা হয়ে গেছে সেটাকে আমরা মূলত আউটপুট বলি, এবং সেই আউটপুটের আগের যে প্রক্রিয়াটা সেটাকে আমরা তথ্য প্রক্রিয়াকরণ বলি। এটা নিয়ে তোমার কথা বলার আহামরি কিছুই নেই, তথ্য প্রক্রিয়াকরণ। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার সিস্টেম হওয়ার সম্ভাবনা নেই, ইনফরমেশন মানে হচ্ছে ইনপুট, নির্দেশনা মানেও ইনপুট, এইসব কিছুই হওয়ার সম্ভাবনা নেই। উত্তর হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। এটা আমরা কম বেশি সবাই পারবো, এখানে নিয়ে আহামরি বলার কিছু নেই।